আর জানেন কে কতটুকু ঘর? এভাবে হাত দিলে আমার হাত বাড়ি খায়, অনেক উঁচু। কেউ যদি বলতে পারে আমাকে কোন আয়না ঘরে রাখছে, রুমের সামনে একটা বড় এক্সস্ট ফ্যান বা ফ্যান কিছু দিয়ে রাখে যেটা আওয়াজ বাইরে যায় না। আয়না ঘরের মতো কিন্তু অনেক টর্চার সেল আছে। আপনার বাবা হচ্ছে নিজ থেকে আত্মগোপনে আছেন। ইলিয়াস আলীর কথা যেটা বললো, পেটে পাথর দিয়ে ফেলে দিয়েছে, আমি শুনে আমার মনে হয়েছিল কি শুনলাম আমি। যারা থাকে অফিসাররা ওরা কিন্তু ইউনিফর্মে ছিল না, বাট র্যাব 11-র গাড়ি। যে কমান্ডার সে ছিল তারেক সাইদ। তখন উনি বলে হ্যাঁ আমি বুঝলাম না আপনার বাবা কি নিজে কোথাও হারিয়ে গেল নাকি কি। আমরা বাবার নামে লেট লিখতে পারি না। আমি তাকাই থাকি, আমি কি বলবো? লেট, মিসিং, ডিসঅ্যাপিয়ার, এই জিনিসগুলা যাদের না হবে তারা আল্লাহ মাফ করুক, না কাউকে এই পজিশনে অন্তত না ফেলুক। সম্প্রতি আয়নাঘর নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আমি যদি ভুল না করে থাকি, হিউম্যান রাইটস ওয়াচের একটি তথ্য মতে এখন পর্যন্ত সাবেক সরকারের শাসনামলে প্রায় 600-র মতো মানুষ গুম হয়েছে, তার মধ্যে আপনার বাবা এবং আপনার ভাইও একজন। সেই বিষয়ে কথা বলার জন্যই তো আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আসলে মন তো অনেক শক্ত করে ফেলছিলাম, কিন্তু এই আয়নাঘরটা দেখার পরে আবার একটু আমাদের মনে আশা জাগছে যে যদি বের হয়, যদি আয়নাঘরের মতন কোনো টর্চার সেল থেকে পাই। 11 বছর, এই বছর তো 12 বছর হয়ে যাবে, জানি না আছে নাকি। যদি থাকে তাহলে আমার আব্বু সাইফুল ইসলাম হিরু এবং আমার কাজিন হুমায়ুন কবির পারভেজ তাদেরকে যাতে বের করে দেয়। আমার আব্বু হচ্ছে সাইফুল ইসলাম হিরু, উনি হচ্ছে এক্স এমপি এবং ফ্রিডম ফাইটার, আর উনি ছিল লাকসাম উপজেলার বিএনপির সভাপতি। আর আমার কাজিন যে হুমায়ুন কবির পারভেজ, উনি ছিল লাকসাম পৌরসভার বিএনপি সভাপতি। আর ওনার সাথে ওদের সাথে ছিল জসিম, উনি হচ্ছে বিজনেসম্যান। ওরা 2013-এ 27 নভেম্বরে আমার আব্বু অ্যাকচুয়ালি ফ্লাওয়ার মিলে থাকে। আমাদের তো লাকসামে অনেক প্রপার্টিজ আছে, মিল টিল আছে। তো যেটা হয় প্রথমে 8টার দিকে, 8:30টার দিকে পুরো লাকসাম ব্ল্যাক আউট করে দেয়। যখন র্যাব আমাদের ফ্লাওয়ার মিলে আসে তখন হয় যেখানে 14 লাখ টাকা ছিল, 14 লাখ টাকা নিয়ে যায় ওরা। তখন আব্বু বুঝতে পারে যে কিছু একটা প্রবলেম হচ্ছে, তখন উনি বাড়িতে চলে যায়, আমাদের ওখানে বাসায় চলে যায়। যেহেতু অবরোধ হচ্ছিল তখন বাড়ি থেকে যে আমাদেরকে ফোন দেয় বাসায় যে আমার ফোন বন্ধ হয়ে যাচ্ছে, তোমরা আমাকে ফোনে আর পাবা না এখন। ওই সময় একটু আনরেস্ট ছিল, আমাদের দেশ অবরোধ চলতেছিল। আব্বু, হুমায়ুন ভাইয়া আর জসিম এই 3জন মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় অ্যাম্বুলেন্সে করে। হরিচর নামে একটা জায়গায় এসে তাদেরকে আটকায় ফেলে। আটকায় যখন ফেলে তখন ওই জসিমকে নিয়ে যায়, আর একটা র্যাবের 11 একটা গাড়ি আসে। বাট যারা থাকে অফিসাররা ওরা কিন্তু ইউনিফর্মে ছিল না, বাট র্যাব 11-র গাড়ি। এটা হচ্ছে জসিমের বক্তব্য। তখন জসিমকে নিয়ে যাওয়া হয় আরেকটা ভ্যানে, আর আব্বু আর ভাইয়াকে নিয়ে যাওয়া হয় আরেকটা মাইক্রোবাসে। আর যে অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা আছে সেও থামাইতে চাইছিল, তাকে অনেক মারে তাকে। জসিমকে 1 দিন বা 1.5 দিন পরে থানায় দেওয়া হয়, আর আব্বুকে আর ভাইয়াকে দেওয়া হয় না। তখন আমরা বুঝতে পারি যে সামথিং ইজ রং। নারায়ণগঞ্জে র্যাব 11 নারায়ণগঞ্জে ছিল ওদের হেড অফিসটা। তো ওখানে আমার বোন এবং আমার বোনের হাজব্যান্ড ওখানে যায়, যে জিজ্ঞেস করছে তারেক সাইদকে যে আপনি তো এই জোনের হেড, আপনি আমার বাবাকে খুঁজে দেন, আমার বাবাকে আমি পাচ্ছি না কেন। তখন উনি বলে হ্যাঁ আমি বুঝলাম না আপনার বাবা কি নিজে কোথাও হারিয়ে গেল নাকি কি, আপনারা কেন পাচ্ছেন না। আমাকে তো উপর থেকেও চাপ দিচ্ছে আপনার বাবাকে দেওয়ার জন্য, কিন্তু আপনার বাবাকে তো আমি নিই নাই। বাট ও টোটালি ডিনাই করে আমাদেরকে। এরকমভাবে 2টা মানুষকে ওরা নিয়ে গেল, বা মানে আমরা জানতেই পারলাম না কি হলো তার সাথে। আমরা সেদিন আয়নাঘর বলতে যেটা ডিজিএফ এর কচু খেতে যেটা আছে, সেখানে আমরা সেদিন মানববন্ধন করেছি, ওখানে গিয়েছি। ওখানে একজন নাম জানি না, যাই হোক নাম দরকারও নাই আমার, ওখানে একজন লোক এসে দাঁড়াইছিল। তো ও আমাকে জিজ্ঞেস করলো উনি কে, আমি বললাম আমার বাবা। বলে যে জানেন আমি ছিলাম 7 দিন এখানে। প্রত্যক্ষ মানে তখন তো আমার পুরা আমার হাত পা কাঁপতেছিল না কথা শুনে। আর জানেন কে কতটুকু ঘর? এভাবে হাত দিলে আমার হাত বাড়ি খায়, এরকম একটা ছোট্ট রুম, চোখ বেঁধে বাথরুমে নিয়ে যাওয়া হয়, নক করলে দরজা খুলে তারপরে বাথরুমে নিয়ে যায়। অনেক উঁচু। বলে কেউ যদি বলতে পারে আমাকে কোন আয়না ঘরে রাখছে, কোন সেল রাখছে, ওইটা ওই লোকের উক্তি, বলছে আমি কান কেটে ফেলবো। কেউ বলতে পারবে না আমাকে কোন এলাকায় রাখছে, মানে এমন বিভৎস। আর ওনাকে যে টর্চার করছে সে টর্চারের ছবি উনি আমাদেরকে ওনার মোবাইলে দেখাইছে।
ওনাকে এই ইলেকশনের আগে ওনাকে 7 দিন নিয়ে রেখে দিছিল। রুমের সামনে একটা বড় এক্সস্ট ফ্যান বা ফ্যান কিছু দিয়ে রাখে যেটা আওয়াজ বাইরে যায় না। সেম কথা উনিও বলছে যে কোনো আওয়াজ এদিক থেকে এদিক হওয়া যায় না। আমার আব্বু যখন মিসিং হয় হি ওয়াজ 62, সেটা হার্টের পেশেন্ট। সে কিভাবে তাকে নিয়ে কী করলো, কিভাবে রাখলো, এটা কি আমাদের জানার অধিকার নাই? কার ইনস্ট্রাকশনে, কেন? আমাদের কেস করা আছে। আয়নাঘরে এখন 8 বছর পরেও 2 জন বের হয়েছে। এবং খালি আয়নাঘর না, আয়নাঘরের মতো কিন্তু অনেক টর্চার সেল আছে, আন্ডারগ্রাউন্ড টর্চার সেল। এটা তো খালি কচুখাত ক্যান্টনমেন্টই বের হয়েছে, বাট র্যাব 11 হোক, র্যাব 1 উত্তরা হোক, এদের অনেক অনেক জায়গাতে টর্চার সেল আছে ওদের। আপনি বলছিলেন একটু আগে যে এমন অনেক টর্চার সেল আছে, এটা তো এখনো ওইভাবে প্রমাণিত হয়নি, আপনি ধারণা করছেন? 2013-এ যখন আব্বুকে নিয়ে র্যাব 11 নিয়ে যায়, আব্বুকে এবং হুমায়ুন ভাইকে নিয়ে যায়, তখনই অনেক আমরা শুনতে পারি, যখন আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করি, শুনতে পারি যে এরকম টর্চার সেল অনেক আছে ওদের। কিছু অফিসার্স বলেছিল, কিছু এনএসআই লোক বলেছিল, অন্যান্য যে আন্ডারগ্রাউন্ড টর্চার সেলগুলি আছে ওগুলি আছে এবং ওগুলিরও নাম আছে, যেটা আমরা এত ফ্যামিলিয়ার না। বাট আয়নাঘরটা সামনে আসাতে আমরা এত ফ্যামিলিয়ার হয়ে গেছি যে আয়নাঘর নামে একটা টর্চার সেল আছে। ওনার নামে কি আগে কোনো মামলা ছিল কিনা, না। বা কোনো অপপ্রচার ছিল কিনা? না, কোনো মামলা ছিল না। সম্প্রতি যে আয়নাঘর থেকে বের হচ্ছে, এবং আপনার বোনও বলছিলেন যে তারা যখন খোঁজ খবর নিতে গেল তখন অনেক সেল এরকম আছে, গোপন সেল আছে, তারা জানতে পেরেছে। তখন আসলে আপনাদের অনুভূতিটা কি, আসলে যে আপনার বাবা কিভাবে আছে, বা এরকম কোনো নিউজগুলো যে দেয়, মানে যখন বলে যে এখানে এরকম হয় ওরকম হয়, আমি স্ক্রল করে যে আমি দেখতে চাই না, কারণ তখন আমার বাবার চেহারা চোখে ভাসে। বা ইলিয়াসের কথা যেটা বললো, পেটে পাথর দিয়ে ফেলে দিয়েছে, সেটাও আমি একটু শুনে আমি করে ফেলছি। কারণ আপনি দেখেন 7 খুনের মামলায় যে তারেক সাইদ এখন আসামি, ফাঁসির আসামি, ও সেলে আছে, ও কিভাবে মারছে তখন ওই সময় নারায়ণগঞ্জে মেয়েরে ইট বেঁধে বুড়িগঙ্গায় ফেলাই দিছে। ওই লাশগুলো উঠে আসাতে এই লোকটার পানিশমেন্ট হয়নি এখনো। সে এখনো আমার ধারণা ভিআইপি সেলেই আছে, এখন হয়তো থাকবে না, কিন্তু এতদিন তো ভিআইপি সেলেই ছিল, যেহেতু সে মায়ার জামাতা, সে এখনো ভিআইপি সেলেই আছে। মনে করেন এই 12 বছর আমরা বাবার নামে লেট লিখতে পারি না। কেউ জিজ্ঞেস করলে যখন কেউ জানে না মনে করেন আমার বাবার কথা, যে আপনার বাবা কি আছেন, আমি তাকাই থাকি, আমি কি বলবো? লেট, মিসিং, ডিসঅ্যাপিয়ার, মানে আমি কি বলবো? এই জিনিসগুলা যাদের না হবে তারা আল্লাহ মাফ করুক, আল্লাহ কাউকে এই পজিশনে অন্তত না ফেলুক। ওনার কত স্মৃতি এই বাসার মধ্যে। আজকে আমার 44 ইয়ার্স আমার বিয়ে হয়েছে, তো কীভাবে বলবো ওনাকে আমি, বলো? উনি লাস্ট আসছে তো জাস্ট 3 দিন আগে আসছে। আমি বললাম তুমি যাইও না, তুমি থাকো, খাওয়া দাওয়া করলো, কত কিছু রান্না করলাম। বলি আমার কি হবে, আমি কি কিছু অন্যায় করেছি? আমি তো কিছুই করি না, আমাকে কেন কি ধরবে? শুনলো না। এই চেয়ারটাতে, ওনার এই চেয়ারটাই বসা, এই চেয়ারটাতে খাওয়া দাওয়া করতো। এখানে ওনার ছবি আছে, তখন আমার ছেলে হয় নাই, আমরা 4 জন। এই যে দেখেন সাইফুল ইসলাম হিরু, এই এসে আমি, আর এসে আমার বড় মেয়ে তাসনুবা, এসে আমার ছোটো মেয়ে। আমরা বেশ ভালো হয়েছিলাম, সুখী সংসার ছিলাম। আমি যেদিন গুম হয়েছে আমি এই বাসায় ছিলাম, এই রুমেই ছিলাম, বসে আছি। আমার বড় মেয়ে এসে বললো আম্মু খবর শুনছো? আমি কি? বলে যে আব্বু তো এইভাবে পাওয়া যাচ্ছে না, আব্বুকে কে ধরে নিয়েছে। আমি শুনে আমার মনে হয়েছিল কি শুনলাম আমি। তবে আমার ছেলেমেয়েরা আমার সাথে ছিল, আমাকে বোঝাইছে, সেজন্য আমি এখনো মানে ভালো আছি আর কি। ওনার ফেলে রাখা কাজগুলো, সেগুলো কি আপনারা করতে পেরেছিলেন? আমাদের কোনো ডেথ সার্টিফিকেট ছিল না, মানে কি এখনো নাই, থাকবেও না। তো সেই জন্য আমরা যে আমাদের প্রপার্টি,
আমাদের কোনো কিছু আমাদের নামে মিউটেশন হয়নি। কিন্তু ওয়ারিশ সার্টিফিকেট পেতে আমাদের কি কষ্ট করতে হচ্ছে সেটা আমি আসলে এখন বলতে চাচ্ছি না। মামলা কখনো কোর্টে উঠে কখনো উঠে না, বুঝিনি তো কি হবে। গভর্নমেন্টে যেহেতু একটা ওর বাহিনীর উপর আমরা যেহেতু একদম আসামি ওদের নাম দিয়ে বলে দিয়েছি, তো ওরা তো এটা ইগনোর করবেই। আমি যতটুকু জানি যে একটা বক্তব্য তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপনার বাবা হচ্ছে নিজ থেকে আত্মগোপনে আছেন, হ্যাঁ, আপনার এটা তো বাবা এবং আপনার ভাই। যে ভাই। হ্যাঁ, এটা তো সবসময় বলে ওরা যে নিজ থেকে চলে গেছে, নিজে ওরা কোথায় লুকায় আছে। নিজে লুকায় থাকার লোক আমার বাবাও না, আমার ভাইও না। আমাদের চাওয়া এটাই, যদিও উনি বেঁচে থাকে, আমার কাজিন যদি বেঁচে থাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আর যদিও নাও থাকে তাহলে কি হয়েছে, কিভাবে হয়েছে এবং কারা করেছে সেটার একটা বিচার চাই। আমি পাই না না পাই জানি না, ও যেখানে থাকে ভালো থাকো। আর যদি যদি পাইয়ে যায় সেটা তো আমার খুশি, তাই না?